করছি। আমাকে এই প্রশ্ন করলেন, আওয়ামী লীগ তো বেগম জিয়াও করছে, আওয়ামী লীগ মির্জা ফখরুলও করছে, আওয়ামী লীগ এই দেশের 7.5 কোটি মানুষ আওয়ামী লীগ করছেন। আওয়ামী লীগ মানে বাংলাদেশ। আপনি জাতীয় সংঘ থেকে বাংলাদেশের নাম মুছে আসেন, সেখানে দেখবেন বঙ্গবন্ধুর নেতৃত্বে এই বাংলাদেশ পাকিস্তান থেকে 9 মাস যুদ্ধ করে এই একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশ পাইছে। শেখ হাসিনা কোনো দুর্নীতি করে নাই। শেখ হাসিনা এদেশের মানুষের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। এদেশের মানুষকে কিভাবে বিশ্বের দরবারে উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন বা পরিচিতি দিতে পারবেন, তিনি অক্লান্ত পরিশ্রম করে গেছেন। তিনি কোনো দুর্নীতি করেন না, এটা আমার বিশ্বাস। শেখ হাসিনার বিরুদ্ধে 450+ মামলা হয়েছে, প্রত্যেকটা মামলা হত্যা মামলা। শেখ হাসিনার বিরুদ্ধে এই পর্যন্ত একটা দুর্নীতির মামলা হয়েছে বা কোনো দুর্নীতি করেছেন ডক্টর ইউনূস প্রমাণ করতে পারছেন, বা বর্তমান সরকার শেখ হাসিনা দুর্নীতি করেছে তৎমর্মে কোনো মামলা মোকদ্দমা দায়ের করেছেন? কিন্তু ডক্টর ইউনূস চাইছেন যে শেখ হাসিনার মাটির সাথে মিশিয়ে দিতে চাইছেন। যদি ডক্টর ইউনূস শেখ হাসিনার বিন্দু পরিমাণ দুর্নীতি পাইতেন, আমার বিশ্বাস এটা তামাম বিশ্বে ছড়াই ছিটাই দিতেন। কিন্তু ডক্টর ইউনূস যেহেতু শেখ হাসিনার বিন্দু পরিমাণ দুর্নীতি পান নাই, সুতরাং কেউ পাবে না। শেখ হাসিনা হুকুম দিয়েছেন ছাত্র হত্যা করার জন্য, এটা আমি একমত না। আমি এই হাইকোর্টে অসংখ্য অগণিত মামলা করেছি, আমি এখন পর্যন্ত একটা ছাত্র হত্যা হয়েছে এমন মামলা পাই নাই। ভ্যানের ড্রাইভার, অটোর ড্রাইভার, রিক্সার ড্রাইভার, এই ধরনের মানুষ হত্যা হয়েছে। তার ঘটনার রেট দেখাইছেন, একটা মামলা করেছেন একটা প্রায় 4 মাস 5 মাস পরে, এই ধরনের মামলা আমি পেয়েছি। আমি কোনো ছাত্র হত্যা মামলা এখন পর্যন্ত পাই নাই। আর যদিও ছাত্র হত্যা হইতে পারে, কিন্তু আমার কথা হইল যেহেতু ছাত্ররা একটা দাবি নিয়ে মাঠে নামছেন, কি দাবি? যে কোটা বাতিল করতে হবে, কোটা পাতা বাতিল করতে হবে। কোটা পাতা বাতিল করে দিয়েছেন, তারপরে আপনার ছেলে বা আমার ছেলে কেন রাস্তায় নামতে হবে শেখ হাসিনাকে হটানোর জন্য? আর ঠিক আছে, হটাইছেন, ভালো করছেন। এখন আপনারা আবার এই দেশকে সংস্কার করবেন, সুন্দরভাবে সাজাইবেন, এই কারণে হটাইছেন। কিন্তু আপনারা যারা শেখ হাসিনাকে হটাইলেন, তারাই তো দেখতেছি আবার এই দেশের উপদেষ্টা হন, এমপি হন, মন্ত্রী হন। তো আপনাদের ভিতরে কি ছিল? আপনাদের চিন্তাটা কি ছিল? আপনাদের চিন্তাই ছিল নিজের আখের গোছানো, অন্যের না। এদেশের সংস্কার যেটা বলতেছেন, মানুষকে আপনারা বল বোঝাইছেন। যারা এই কথাগুলো বলছে যে ছাত্র হত্যা করেছে, এই করতে সেই করতে, মানুষকে বল বোঝায় এই ছাত্রদেরকে রাস্তায় নামায় আইনা এই লেখাপড়াটা ধ্বংস করে দিচ্ছে। এটা আসলে কোনো গণতান্ত্রিক আন্দোলন ছিল না, এটা একটা প্ল্যান ছিল, এটা আপনার প্রি প্ল্যান ছিল। ডক্টর ইউনূস একটা মাস্টার প্ল্যান ছিল। যদি মাস্টার প্ল্যান নাই থাকে, প্রি প্ল্যান নাই হয়, ডক্টর ইউনূসকে কেন এই দেশের প্রধান উপদেষ্টা বানাইতে হবে? আচ্ছা, আপনি বলেন দেখি ডক্টর ইউনূস এই দেশের জন্য কি করেছেন, কি শান্তি করেছেন? যদি এই দেশের 100% মানুষের 90% মানুষ বা 10% মানুষ বলতে পারবে না যে ডক্টর ইউনূস এই দেশের জন্য কি করেছেন, কি শান্তি করেছেন, যার জন্য তিনি নোবেল পেয়েছেন। ডক্টর ইউনূস যদি এই দেশে শান্তি করতো, ডক্টর ইউনূস যদি এই দেশের জন্য কিছু করতো, তাকে প্রধান উপদেষ্টা বানানো যাইতো। কিন্তু এটা প্রি প্ল্যান করে হয়েছে। এরপর দেখেন ছাত্ররা এখানে আসছে, উপদেষ্টা হয়েছে, এমপি হয়, মন্ত্রী হয়। 5 আগস্টের আগের তাদের পোশাকগুলো দেখেন আর এখনের পোশাক দেখেন। তো তারা কি এই দেশের ছাত্রদের ভবিষ্যৎ উন্নয়ন করার জন্য আসছে, না তাদের আখের গোছানোর জন্য আসছে? এই দেশকে সংস্কার করার জন্য আসছে, না তাদের আখের গোছানোর জন্য আসছে? তারা বলতেছে দেশ সংস্কার, দেশ সংস্কার। আচ্ছা, আপনি বলেন তো দেখি এই 3 বছরে এই দেশের কি সংস্কার হয়েছে? এই দেশের কি সংস্কার হয়েছে? আমার একটা প্রশ্ন উত্তর দেন যে এই সংস্কারটা হয়েছে, তারা এই সংস্কার করতে পারছেন? শেখ হাসিনার উন্নয়নের কাছে আমরা ঋণী হয়ে গেছি। শেখ হাসিনা আমার আত্মীয় না, বুঝছেন? শেখ হাসিনা সারা বাংলাদেশে যেই কাজ করছে, বিশেষ করে আমার অঞ্চলে আমার দেশে যেই কাজ করছে, এটার জন্য আমি আমার এলাকাবাসী ওনার কাছে চিরঋণী। আমি শেখ হাসিনার পক্ষে কথা কওয়া এক হিসেবে ফরজ কাজ হয়ে দাঁড়াইছে। কিল্লিগা বিশাল বড় এক নদী ভাঙ্গা যাইতো, এখন ওটা বলক দিছে বানছে। এখন আমার এলাকার জমিনের দাম হচ্ছে স্বর্ণের মতো, বুঝছেন? এখন আমার পুরো একটা এলাকা সেব নাই, হাসিনার কাছে কি ঋণী না? এখন আন্নাকে ধরেন কিছু লোকের পছন্দ না হাসিনারে, কিন্তু আমরাও উপকৃত হয়েছি, আমাকে তো পছন্দ করার করতে হবে। এখন আমরা দায়বদ্ধ আছি, ওই দায়বদ্ধ থেকে কিছু করতে আছি, এর বাইরে আর বিশ্বাস করেন কিছু না। কেন একটা লোক দিয়ে যদি আপনি হুকারেন, তার কথা যদি না করেন, তাতে আপনার মধ্যে মনুষ্যত্ব থাকে না, ওইটা শুধু পালন করতে আছি। এই সরকারের আমলে আমলিকের হলে কথা বলে 14 বছর জেল দিব, 14 বছর না 28 বছর দিলে আমার সমস্যা না। আমি মনে করি আমি আমার দায়িত্ব পালন করি, সরকার তার দায়িত্ব পালন করবো, আমার সমস্যা না। এখন আর কারো কথা শুনবো না। এখন শুধু আন্দোলনের সময় কিভাবে এই শেখ হাসিনার এই দেশ থেকে আনা যায়, ইন্ডিয়া থেকে আনা যায়। এখন এই যে দেন, তাহলে আবু সাইদ এটা কি গুনাহ হইব না? তাই যারা শিবিরেরা মুনাফিক না? অবশ্যই মুনাফিক। নাইলে আবু সাইদের মূর্তি কেন আমাদের এই দেশে থাকতো? বঙ্গবন্ধুর ভাষণ বা ভাঙ্গা ভালাইলো, কেন ভাঙলো? আমরা এই জাতির কাছে কৈফিয়ত চাই। দেশের একমাত্র কাজ করছে শেখ হাসিনার এরশাদ, মেট্রো স্টেশন করছে, পর্দা শুধু করছে। তাকে তাড়ালেন কেন আপনারা? আমরা তাড়াচ্ছি, এরা তো মনে কোড়া আন্দোলনে এরা লাগে দিয়ে এরা তাড়াইছে। আমার মতো লোক, আমি তো বলছি শেখ হাসিনা আল্লাহ বাঁচাও, কেন জানেন? একদিন মাঝে ভুল ভাঙবে। আমি আওয়ামী লীগের লোক, আমি হাসিনার লোক। হাত পা আটি মাংস সব ভাঙ্গা গুড়া গুড়া করে শেষ করে দিছে। মাথা কয়বার হারাইছে দেখেন, দেখেন মাথাটা হারাইয়া মাথার মগজটি পচাল হয়ে দিছে। কে মারে? থানার গুলা আনসার গুলা দিয়ে করায়, কোন সুরের বিচার করে না, দালালের বিচার করে না, হেগুলা দিয়ে আমা করে ফাঁসায়। হেগুলা তেন ঘুষ খায়, হেগুলা সাক্ষী দিয়ে আমা করে জেলখানা সাজা দেয়। কারণটা আমরা চোখে চোখ রেখে বলে দিতে পারবো, 72-এর সংবিধান ওর বাপেরা বানায়নি, 72-এর সংবিধান বানাইছে মুক্তিযোদ্ধারা। ওইটা যদি বাংলাদেশ থেকে মুছে দিতে চাও, তাহলে তোমাদের অস্তিত্ব বাংলাদেশের মাটিতে খুঁজে পাওয়া যাবে না।
তারা ইনকিলাব জিন্দাবাদ বলে, তারা কোথাও বাংলাদেশ জিন্দাবাদ বলে না কেন? তারা বাংলাদেশের জয়ধ্বনিটা কি সেটা বলে না কেন? তাদের নিশ্চয়ই একটা কোনো জয়ধ্বনি আছে। আওয়ামী লীগ বলে জয় বাংলা, বিএনপি বলে বাংলা জিন্দাবাদ, তোমরা কি বলো? উপযুক্ত জায়গায় অনুপযুক্ত ব্যক্তি চলে গেলে যা হয় আমরা সেটা দেখতে পেরেছি। এই রাষ্ট্রপতি যখন রাষ্ট্রপতি তখন তার কাছ থেকে রেফারেন্স নিয়ে অন্তর্বর্তী সরকার তৈরি করে সেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হয়েছেন, রাষ্ট্রপতির কাছে গিয়ে তারা শপথ নিয়েছেন পরে, এবং দুজন আলাদা তার পাশে দাঁড়িয়ে শপথ নিয়েছেন, নাহিদ এবং আসিফ মাহমুদ সজীব। তখন তারা রাষ্ট্রপতিকে দোষর বলেন নাই, খারাপ বলেন নাই, রাষ্ট্রপতিকে বের হয়ে যেতে বলেন নাই, হ্যাঁ, গেট আউট বলেন নাই। কিন্তু এখন তারা সংসদে যাওয়ার পরে ওখান থেকে রাষ্ট্রপতিকে বের করে দিতে চান, কিন্তু রাষ্ট্রপতি ওখানে হাজির হয়েছেন সাংবিধানিক দায়িত্ব পালন করার জন্য। এর আগে এদের সমস্ত বিরোধিতা হচ্ছে এদের স্বার্থ দিয়ে পরিচালিত। আমরা যখন এই আন্দোলনটা শুরু হয় তখন ভেবেছিলাম যে এই আন্দোলনটা জনস্বার্থে হচ্ছে, কিন্তু আমরা দেখলাম এটা জনস্বার্থে নয়, এটা ঘনস্বার্থে হচ্ছে। ঘনস্বার্থটা কি? কনসেন্ট্রেটেড ইন্টারেস্ট বেসড অন দেয়ার পার্সোনাল নিডস। তারা তাদের ব্যক্তিগত আয় উন্নতি, ব্যক্তিগত লক্ষ্য অর্জনের জন্য আন্দোলনটাকে ব্যবহার করেছেন, এবং সেই লক্ষ্যে যেই যেখানে বাধা হচ্ছে তারা তার বিরুদ্ধে বিষোদ্গার করছেন। এদের সমস্ত বিষোদ্গার, সমস্ত যে প্রতিবাদ, সমস্ত যা কিছু আপনি দেখবেন সব তাদের স্বার্থ দ্বারা তাড়িত। তাদের লক্ষ্য তো এই রাষ্ট্রটাকে বিকল করে দেওয়া, এই রাষ্ট্র অচল করে, এই রাষ্ট্র চলবে না, এই রাষ্ট্র বাতিল করা, এই রাষ্ট্র বাতিল করে তাদের মনের খুশি মতো সেই রাষ্ট্র তৈরি করা, যেই রাষ্ট্রে তাদের ইচ্ছা মতো সবকিছু হবে। কারণ আপনি দেখেন তারা সংবিধান মানে না, আইন মানতে চায় না, সাংবিধানিক ভাবে যেসব দায় দায়িত্ব সেগুলাকে সমালোচনা করে। যে সংসদে তারা গিয়েছে, যে সংবিধানের অধীনে বলে এই সংসদ মানে এইভাবে হবে না, আরেকটা সংসদ করে কনস্টিটিউশন বদলাতে হবে। সমস্ত চিন্তা হচ্ছে সংবিধানটা বদল করা, কারণ এই সংবিধানটা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এসেছে। এই সংবিধানের কারণে আজকে আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, এই সংবিধানের কারণে আমাদের আদালত, এই সংবিধানের কারণে আমাদের ব্যুরোক্রেসি, এই সংবিধানের কারণে আমাদের বাংলাদেশে যে প্রচলিত আইন সেটি, এই সবকিছুকে বাতিল করে দিয়ে তারা তাদের নিজের মনের ইচ্ছা মতো কথাবার্তা বলতে চায়। আপনি দেখবেন তারা জাতীয় সঙ্গীতের সময় দাঁড়ালো না, তারা কি বলার চেষ্টা করলো বললো তারা শুনতে পায় নাই, তখন হট্টগোলে ব্যস্ত ছিল। জাতীয় সঙ্গীত এই হট্টগোলের মধ্যে বাজানো হলো কেন? এরা এইটা পর্যন্ত জানে না যে রাষ্ট্রপতি যখন কোথাও প্রবেশ করেন ওনার প্রবেশ থেকে জাতীয় সঙ্গীত বাজতে শুরু করে, এবং এইটা যখন উনি গিয়ে তার আসন বরাবর দাঁড়াবেন তখন জাতীয় সঙ্গীত শেষ হয়। ইট ইজ টাইমড। এখন আমি আপনাকে একটা জিনিস বলি, যে জীবনে মনে করেন কোন একটা জিনিস দেখে নাই, জানে না, শোনে না, কোনো অভিজ্ঞতা নাই, তার পক্ষে কিন্তু এটা জানা সম্ভব না যে রাষ্ট্রপতি কোথাও ঢুকলে প্রোটোকল অনুযায়ী এই জাতীয় সঙ্গীত কখন থেকে কখন পর্যন্ত বাজবে, এবং রাষ্ট্রপতি গিয়ে তার আসনের সামনে যখন দাঁড়াবেন জাতীয় সঙ্গীত শেষ হবে, উনি বসার পরে সবাই বসবেন। এটা হচ্ছে নির্ধারিত নিয়ম। সেই নিয়মের তারা জানে না। তারা ভেবেছে এইটা টিএসসির সামনে যে চায়ের দোকান টং, আর টিএসসির সামনে যে চত্বর, সংসদ হচ্ছে সেই জায়গা। সংসদ তো সেই জায়গা না। উপযুক্ত জায়গায় অনুপযুক্ত ব্যক্তি চলে গেলে যা হয় আমরা সেটা দেখতে পেরেছি। তারপরে তারা কি করলেন, জাতীয় সঙ্গীতের সময় তো তারা দাঁড়ালেই না, পরে তারা বিভিন্ন মিডিয়াতে এসে তাদের সমর্থকরা এসে বলার চেষ্টা করছেন ধর্মে নাই, মানুষের সামনে মানুষ দাঁড়াবে, আবার জাতীয় সঙ্গীত বাজলে দাঁড়াবে কেন? ওই ধর্মে নাই, যেসব দেশে বিরাট বিরাট ধর্মের বড় বড় স্থান, সৌদি আরবের বাদশাহ তার জাতীয় সঙ্গীত বাজলে দাঁড়ায় কিনা গিয়ে জিজ্ঞেস কর, ওইটার টাকা দিয়ে তো চলে বহু দল বাংলাদেশে। তুরস্কের প্রধানমন্ত্রী, সৌদিতে কিন্তু অনেক মূর্তিও আছে, হ্যাঁ, তুরস্কের প্রেসিডেন্ট তার জাতীয় সঙ্গীত বাজলে দাঁড়ায় কিনা জিজ্ঞেস কর। তো সেগুলো উত্তর দিতে পারে না। স্বাধীন 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। 2 লক্ষ নারী দেশে ধর্ষিত হয়েছে এই খানাদার বাহিনীর কাছে। পাকিস্তানের এই খানাদার বাহিনীকে আমরা যখন পরাজয় করতে পারছি, আপনাদের মতো রাজাকারদেরও আমরা পরাজয় করতে পারবো ইনশাল্লাহ। জুলাই আগস্ট বিক্রি করে অনেক ফকির নির্বুত গরিব হয়ে গেছে, সাধারণ মানুষের মাথায় কাঁঠাল ভেঙে এরা করেছে। এই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী মারা যায়নি, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু আন্দোলন সৃষ্টি হয়েছে। ইউনুসের একটা পলিটিক্স ডিজাইন দিয়ে সাধারণ মানুষের বোকা বানানো হয়েছে, মানুষের ঢাল হিসেবে ব্যবহার করা হয়। আমি মনে করি এটা সন্ত্রাসী এবং জঙ্গলি হামলা, আর পাকিস্তান এবং আমেরিকার পুরো একটা চক্রান্ত করে এটা পুরো একটা পলিটিক্স ডিজাইন করে এগুলো করেছে। তাছাড়া এতে সরকারের কোনো নেই। আমি মনে করি যে এদেশের মানুষের নিরাপত্তার ক্ষেত্রে, তাদের জানমাল রক্ষা করার ক্ষেত্রে তাকে আনবে, আবার আনার লেগে আন্দোলন সংগ্রাম করবে শেখ হাসিনাকে। কারণ শেখ হাসিনা দেশে যা করে দিয়ে গেছে এটা কেউ ভুলতে পারবে না। আমরা এখনকার প্রজন্ম আমরা দেখেছি, আগে আমাদের এলাকায় কারেন্ট ছিল না, রাস্তা ছিল না, কোনো বিদ্যুৎ সংযোগ ছিল না, মোবাইল ফোন ছিল না। শেখ হাসিনা একটা বার্তা দিল যে আমরা এই অ্যান্ড্রয়েড ফোন আমলিক সরকার দিয়েছে, তখন মানুষ অনলাইনে গুজব ছড়াই দিল, হ্যাঁ আমার বাপের টাকা দিয়ে আমি ফোন কিনেছি, শেখ হাসিনা কেমনে দিল? আরে ভাই, এখনো তো হুন্ডা কিনেছে বাপের টাকা দিয়ে, কেন সিরিয়ালে দাঁড়িয়ে থাকবে? পেট্রোল পাম্পে কেন সিরিয়ালে দাঁড়িয়ে থাকে? একই ডিসকাউন্ট আনতে যায়, ডিসকাউন্ট আনতে যায় না, টাকা দিয়ে আনতে যায়। তাহলে সরকার থেকে তো এগুলো দিয়েছে আমাদের হাতে, এগুলো আমাদের হাতে আমাদের কে পৌঁছে দিয়েছে? এগুলো সব আমলিক সরকারের অবদান। তাই দেশের মানুষের নিরাপত্তার ক্ষেত্রে, দেশের উন্নয়নের ক্ষেত্রে শেখ হাসিনাকে দেশের মানুষই আবার আনবে অল্প দিনের ভিতরে। ভাই, এইভাবে দেশ চলতে পারে না। আওয়ামী লীগ বাংলাদেশের একমাত্র দল, এই দেশ প্রতিষ্ঠিত করেছে আওয়ামী লীগ, এই দেশ স্বাধীন করেছে আওয়ামী লীগ, এই দেশের ওয়ারিশ আওয়ামী লীগ, এই দেশের হকদার আওয়ামী লীগ। আওয়ামী লীগ ছাড়া কখনোই বাংলাদেশ স্বাভাবিক সঠিকভাবে পরিচালনা হতে পারে না। তাই আমরা চাই আওয়ামী লীগ সরকার আবার আসুক, ফিরে আসুক। আমরা প্রয়োজনে আবার আন্দোলনের জন্য আমরা মাঠে নামবো। আমরা দেখি আরো
আরো কিছুদিন দেখি এরা যদি সঠিকভাবে দেশ পরিচালনা করতে না পারে বাধ্যগত আমরা আওয়ামী লীগের জন্য আমরা বুকের রক্ত রাজপথে দিব এবং আন্দোলনে মাঠে নামবো। আমরা থাকবো আওয়ামী লীগের পাশে, আজীবন থাকবো। শেখ হাসিনার বাসে আগত যে পালায় গেল গা, এরপরে আস্তে আস্তে চোর ভরতাছে এই দেশে। রাতে 3টা বাজে রিক্সা চালায় পকেটে 700 টাকা 800 টাকা যা পাইছি তাই আলহামদুলিল্লাহ ঘরে নিয়ে বউ পোলাবেন নিয়ে খাইছি। এখন দেখা গেছে মনে করেন রাইতে 10টা বাজে গেল ঘর করে কুনসুমকে খাড়া করে লাইলো, কুনসুমকে থাবা দিয়া পকেটে টাকাটা লয়ে গেল, বউ বাচ্চা নিয়ে যে চলমু সেই টাকাটা কুনসুম লয়ে গেল। সবসময় আতঙ্কে থাকি, এটা দিন কন আর রাইট কন। ওই সময় মনে করেন কষ্ট হইলো, ওই 500-700 দিয়ে ডাইল ভাত বউ পোলাবেন নিয়ে খাইতে পারছি আওয়ামী লীগের সময়। এখন বিএনপির সময় এটা খাইতে পারতাছি না। এখন যা সঞ্চয় করতেছি দেখা গেছে সবসময় আতঙ্ক থাকি, এই নি চোরে ধরলো, এই নি ছিনতাইবাজি ধরলো, এই নিয়ে আমার এই 500 টাকা লয়ে গেল, সবসময় আতঙ্কে থাকি। গরিব মানুষের ভিতরে এখন ভয় কাজ করতেছে, কখন কে হামলাটা করলো। আপনার সাথে কি আমি একটা রাব ব্যবহার করতে পারবো? আপনি যদি আমার একটা সরকার দেন আপনার পক্ষে সবাই কথা বলবো, কিন্তু আমি যে দিন মজুরি আমার পক্ষে কেউ কথা বলবো না। এই জামাত এখন রাস্তাঘাট বন্ধ করে আন্দোলন করার অধিকার ওদের কে দিয়েছে? ওরা 1971 সালের রাজাকার। এই জামাত শিবির তখন পাকিস্তানের দালাল আসলো, এখনো তারা পাকিস্তানের দালাল। তারা তারেক রহমানের মেয়ের বিষয় উল্টা পাল্টা কথা বলে। আরে জামাতের আমির শফিকুর রহমান, তোমাকে তো আগে কোনোদিন চিনি নাই, তোমাকে দেখি নাই, শুনেছি তুমি নাকি অনেক শিক্ষিত। আরে তোমার দলের লোক সব মুরুক্ষর প্রমাণ করেছে। রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাতি নিয়ে উল্টা পাল্টা কথা বলে। আরে যাদের মুখে লাগাম নাই তারা বহু কিছু বলতে পারে। আমি জামাত টামাত ভয় পাই না। আমার সৃষ্টি করছে আল্লাহ, মৃত্যুর মালিক আল্লাহ, রাখার মালিক আল্লাহ। এই রাজাকার ভয় পাই না। এটা স্বাধীন দেশ, এই স্বাধীন দেশে কোনো রাজাকারের ঐতিহ্য থাকবে না। যে মুক্তিযুদ্ধের ভাগ কেন সবাই চায়? কারণ সবাই এখন বুঝতে পারছে যে গৌরব করার মতো তাদের কাছে কিছু নাই। যখন পাকিস্তান হয়েছিল তখন জামাত ইসলাম পাকিস্তানের বিরোধিতা করেছিল, ফলে এই রাষ্ট্র তৈরি করার তো তাদের কোনো ভূমিকা নেই। যখন বাংলাদেশ হয়েছিল তখনও জামাত ইসলাম বাংলাদেশের বিরোধিতা করেছিল, ফলে বাংলাদেশ তৈরি করাতে তো তাদের কোনো গৌরব নাই। তারা কিন্তু আসলে না তৈরি করেছে পাকিস্তান, না তৈরি করেছে বাংলাদেশ। অর্থাৎ তাদের গৌরব কি? যুদ্ধের সময় তাদের যারা পূর্বপুরুষ বা তাদের যারা পুরনো নেতা এবং যারা কর্মী তারা যুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের সাথে বিরোধিতা করেছিল, এটা কি গৌরবের বিষয়? এটা কি করে গৌরবের বিষয় হবে? তারা যে কিছুদিন আগেও ইয়েতে যেতেন না, কি বলে, শহীদ মিনারে যেতেন না, বলছেন দায়িত্ব পেয়েছি তাই গিয়েছে। মানে বুঝতে পেরেছেন, সিট পেলে সিটের জন্য করে, নিজের জন্য করে না, আদর্শের জন্য করে না। আসনটা গুরুত্বপূর্ণ, ক্ষমতাটা গুরুত্বপূর্ণ। তো এইটা তো ইসলামেও নাই, ইসলামের ক্ষমতাকে গুরুত্বপূর্ণ ভাবা যাবে না। তো যাই হোক, ওনারা আমাদের চেয়ে ভালো বুঝেন হয়তো এগুলো নিয়ে আমরা কথা না বলি। কিন্তু একটা মজার প্রশ্ন করি, বলে না আমিও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। তো শহীদ কেমনে হইল? ধরেন আপনার চাচা বা আমার চাচা কেউ শহীদ, উনি কি বাজারে গিয়ে শহীদ হয়ে গেছিলেন? বাজারে গিয়ে একটা লাউ কিনলেন, লাউটা খেলেন, শহীদ হয়ে গেলেন? ব্যাপারটা কি এরকম? তাকে কে হত্যা করেছিল এটা জিজ্ঞেস করলে বলে হানাদার। নাম বলে না, ভাসুরের নাম মুখে নিতে পারে না, কারণ ভাসুরের দেশের সাথে অনেক ভালো সম্পর্ক। থাকুক, কোনো অসুবিধা নাই, সে থাকতেই পারে। মানুষের রাজনীতি, অর্থনীতি, বহু কারণে সম্পর্ক থাকতে পারে না, পারে, এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই, এটা আমি বিরোধিতা করি না। প্রশ্নটা হইলো নামটা পারে না কেন বলতে? বলে কে মারলো, কে শহীদ করলো, কিভাবে শহীদ হলো, বলে না। আচ্ছা বুঝলাম, যুদ্ধ করেছে। তো যারা যারা যুদ্ধ করেছে তালিকা দেন, আমরা মিলাই দেখি আপনাদের পরিবারে কারা কারা সত্যি সত্যি মুক্তিযুদ্ধের তালিকা আছেন, অথবা কার সাথে কে যুদ্ধ করেছেন। নিশ্চয়ই আছে, নাম বলে না। কোনোদিন বলবে না আমার চাচা অমুক কিংবা আমার মামা অমুক মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন, এটা বলবে না। বলবে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। খুঁজতে খুঁজতে দেখবেন যে ছেলের, বউয়ের, চাচার, খালুর, ফুপার, নানা। এইভাবে বললে তো হবে না, এইভাবে চিন্তা করলে আমরা সবাই তো আত্মীয় কারো না কারো। কিন্তু এই যে বলে যে যুদ্ধ করেছে, যুদ্ধটা কার সাথে করেছিল? বুঝলাম উনি শহীদ মুক্তিযোদ্ধা বা ওনারা শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান অথবা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, জিতে ফেরত এসেছে। কার সাথে যুদ্ধ করে জয়লাভ করলো? জয়লাভ যে করলো, কিভাবে বুঝলো জয়লাভ করেছে? তাহলে কোথায় যেতে হবে জানেন? তাহলে যেতে হবে সোহরাওয়ার্দী উদ্যানে, কারণ জয় পরাজয়ের একটা স্বাক্ষর হয়েছে, ওই স্বাক্ষরের তারা বিরোধিতা করে। তাহলে যাকে উনি বলছেন যে আমিও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, হয় তিনি জিতেছেন নাহলে তিনি শহীদ হয়েছেন, মুক্তিযুদ্ধ তো পরাজয় হয় নাই। তো জয়লাভের ওইটা অস্বীকার করে, বলে না এটা হয় নাই। আবার যে মেরেছে তার নামও বলে না। কোথায় ঘাপলা বুঝতে পারেন? বঙ্গবন্ধুর মাথার উপরে ছিল অস্ত্রের ঝঞ্ঝানি, আর নিচে বসে জনসাধারণের কাছে তার সেই যুদ্ধের প্রস্তুতির রণকৌশল তিনি দিয়েছেন। এই 7ই মার্চ বাতিল করবে, আমার মামুর বাড়ির বেসাত পেয়ে গেছে। কি রে কি! জেনারেল জিয়াউর রহমান তিনি নিজের কণ্ঠে, দ্ব্যর্থহীন কণ্ঠে তিনি সাংবাদিকদের একটি জিজ্ঞাসাবাদে তিনি বলেছেন যে বঙ্গবন্ধু তো মহান নেতা,
7ই মার্চের প্রেরণা ছিল আমার স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার অন্যতম কারণ। তাহলে আপনি জিয়াউর রহমানকে বাদ করতেছেন, আপনি 9 জন সেক্টর কমান্ডারকে বাদ করতেছেন, আপনি আতাউল গনি ওসমানীকে বাদ করতেছেন, আপনি হচ্ছে তাজউদ্দিনকে অসম্মান করতেছেন, আপনি নজরুল ইসলামকে অসম্মান করতেছেন। যে হুজুর বাসারি 9ই মার্চের ভাষণে বলছে যে বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণের পক্ষে আপনি সেই 9ই মার্চের সেই হুজুর বাসারিকে আপনি অপমান করতেছেন, তাহলে এটা তো অবশ্যই ইতিহাস বিকৃত। ইতিহাস বিকৃত। আজকে অনেকে বলে কি জানেন, জয় বাংলার পরিবর্তে নাকি জয় পাকিস্তান বলা হয়েছিল। হায় রে নরধম নরপশু এবং কি বলে ওটাকে বর্বরের দল। তৎকালীন সময়ে আসম আব্দুর রব তিনি পরবর্তীতে জাসদ গঠন করে, তার থেকে তো বিরোধিতা বঙ্গবন্ধুর বেশি কেউ করেনি। তিনিই বলেছেন বঙ্গবন্ধুর পায়ের কাছে তিনি বসা ছিলেন এবং যতক্ষণ না পর্যন্ত বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা এবং হচ্ছে জয় বাংলা স্লোগান না দিয়েছে ততক্ষণ পর্যন্ত তিনি সেখান থেকে ওঠেন। পরিবর্তন করলেই কোনো জিনিসের পরিবর্তন হয় না। পরিবর্তন কি? পরিবর্তনটা গ্রহণ করছে কেউ গ্রহণ করছে। আপনি দেখেন আজকে টিভি চ্যানেলের একটা পোস্ট দেখেন 7ই মার্চ নিয়ে, সেখানে 20 কের ভিতর 18 কে লাভ রিয়েক্ট করে, তার ভিতর 500 কে হচ্ছে আপনার কেয়ার রিয়েক্ট করে। কি হয়েছে তাতে? হয়েছে নাকি তাতে? পরিবর্তন কে গুনায় ধরে? কে ধরে? পাকিস্তান চাপাই দিছিল, পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু চাপাই দিছিল, কেউ গুনায় ধরছে? কেউ গুনায় ধরছে? 6 দফারে রাষ্ট্রদ্রোহিতা সামিল দিছিল, বাঙালি গুনায় ধরছে। 69 গণ অভ্যুত্থানের বিরুদ্ধে কুটছাল উঠাইছিল, গুনায় ধরছে। 70 নির্বাচনে বলছিল যে শেখ মুজিবকে ভোট দেওয়া মানে ভারতকে ভোট দেওয়া, ভারতের দালালি করা, কেউ গুনায় ধরছিল? কেউ গুনায় ধরছে? কারণ মানুষ জানে যে ভারতের মতো একটা রাষ্ট্র আর বাংলাদেশের মতো একটা ছোট রাষ্ট্র, বাংলাদেশের 28টা রাষ্ট্রের মতো একটা ভারত, সেখানে ভারতের একটা প্রদেশে যা লাগে তা বাংলাদেশে উৎপাদনও হয় না। মানুষ সুযোগে নেয়, মানুষ এখন সজাগ। পরিবর্তন করলে তাতে কিচ্ছু আয় যায় না। ওই সরকারি বই থেকে পরিবর্তন করুক, তাতে কি মানুষ শুনবে না? এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। কোন নেতায় বলতে পারছে? এরকম বক্তব্য দিতে পারছে? কোন নেতায় বলতে পারছে সুদৃঢ় এবং সুকৌশলী ভাবে? পারে নাই। পারবে কেমনে? দেশের প্রতি দায়বদ্ধতা থাকতে হয়, জনগণের প্রতি দায়বদ্ধতা থাকতে হয়, স্বাধীনতার প্রতি দায়বদ্ধতা থাকতে হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণে তিনি গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ এবং এই দেশের মানুষের মুক্তির বীজ বপন করে। সেই ভাষণের ভিতর নিহিত ছিল স্বাধীনতার সেই যুদ্ধের প্রস্তুতি। 26শে মার্চ ঘোষণা হয়ে গেল আর যুদ্ধ হয়ে গেল কেন? একদিনে কি যুদ্ধের প্রস্তুতি হয়েছিল? 7ই মার্চের ভাষণের পর সমগ্র জাতি বুঝে গিয়েছিল যে আমাদেরকে যুদ্ধের ময়দানে নামতে হবে। যুদ্ধের দামামা বাজছে, পাকিস্তানি হানাদার বাহিনীর শেষ সৈন্যটিকে বাংলার মাটি হতে উৎখাত করতে হবে। সেই ম্যান্ডেট নিয়ে সমগ্র বাঙালি জাতি 7ই মার্চে তৎকালীন রেসকোর্স ময়দান, বর্তমান সরদি উদ্যানে নারী, পুরুষ, যুবক, যুবতী, কৃষক যার যার স্থান থেকে ছুটে এসেছিল। কেন ছুটে এসেছিল? যুদ্ধের প্রস্তুতি কিভাবে গ্রহণ করা যায় তা শুনতে। যুদ্ধে প্রস্তুতিতে বঙ্গবন্ধু কি বলেছে? আমি যদি নাও থাকি, আমি যদি হুকুম দেবার নাও পারি, তোমরা তোমাদের সংগ্রাম চালিয়ে যাবে। এখানে বঙ্গবন্ধু কি একেবারে পরিপূর্ণভাবে বলে দিয়েছে যে তার অনুপস্থিতিতে কি করতে হবে? সংগ্রাম করতে হবে। বঙ্গবন্ধু নেই, সংগ্রাম করতে হবে। বঙ্গবন্ধুকে কারাগারের ওই অন্ধকার প্রকাশে যদি রাখে, আমরা সংগ্রাম করব। নেতা তো সে যে নেতা জেলে যাওয়ার পর তার আদর্শের উপর ভিত্তি করে যুদ্ধ হয়। আপনি দেখুন নেলসন ম্যান্ডেলা, তিনি জেলে ছিল, তার আদর্শের উপর ভিত্তি করে সংগ্রাম হয়েছে। নেতারা তো কখনো মারা যায় না, নেতা তো থাকে মহিয়ান। এমন জীবন করিবে ঘটন, হাসিলে তুমি কাঁদিবে ভুবন। 7ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু সমগ্র বাঙালি জাতির কাছে একটা অবিসাংবাদিত নেতা। 1952 সালের ভাষা আন্দোলন ছিল বাঙালি জাতির অস্তিত্বের প্রথম সুর। যে অস্তিত্বের সুরে গলা লাগিয়ে বাংলার দামাল ছেলেরা, বাংলার মানুষ 200 বছরের পরাধীনতা, গোলামি, উপনিবেশী এবং জালেমদের বিরুদ্ধে সংগ্রামে আত্মনিয়োগ করেছিল। 1954 সালের প্রাদেশিক নির্বাচন, 1958 সালের প্রাদেশিক নির্বাচন, 1962 সালের শিক্ষা আন্দোলন, 66 6 দফা, 69 গণ অভ্যুত্থান, 70 সাধারণ নির্বাচন। এই নির্বাচনে সমগ্র বাঙালি জাতি বঙ্গবন্ধু তথা আওয়ামী লীগকে সংখ্যাগরিষ্ঠ আসনে তারা রূপায়িত করে। এটা কেন করে? 6 দফা ছিল বাঙালির মুক্তির সনদ। 6 দফার সাথে 70 রিলেটেড, 70-এর সাথে 71 রিলেটেড। এবং 71-এ আমি যদি বিএনপির ভাষায় বলি, বিএনপি বলে জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছে বঙ্গবন্ধুর পক্ষে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছে। জেনারেল জিয়াউর রহমান তিনি নিজের কণ্ঠে, দ্ব্যর্থহীন কণ্ঠে তিনি সাংবাদিকদের একটি জিজ্ঞাসাবাদে তিনি বলেছেন যে বঙ্গবন্ধু তো মহান নেতা, 7ই মার্চের প্রেরণা ছিল আমার স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার অন্যতম কারণ। তাহলে আপনি জিয়াউর রহমানকে বাদ করতেছেন, আপনি 9 জন সেক্টর কমান্ডারকে বাদ করতেছেন, আপনি আতাউল গনি ওসমানীকে বাদ করতেছেন, আপনি হচ্ছে তাজউদ্দিনকে অসম্মান করতেছেন, আপনি নজরুল ইসলামকে অসম্মান করতেছেন। যে হুজুর বাসারি 9ই মার্চের ভাষণে বলছে যে বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণের পক্ষে আপনি সেই 9ই মার্চের সেই হুজুর বাসারিকে আপনি অপমান করতেছেন, তাহলে এটা তো অবশ্যই ইতিহাস বিকৃত। ইতিহাস বিকৃত। আজকে অনেকে বলে কি জানেন, জয় বাংলার পরিবর্তে নাকি জয় পাকিস্তান বলা হয়েছিল। হায় রে নরধম নরপশু এবং কি বলে ওটাকে বর্বরের দল। তৎকালীন সময়ে আসম আব্দুর রব তিনি পরবর্তীতে জাসদ গঠন করে, তার থেকে তো বিরোধিতা বঙ্গবন্ধুর বেশি কেউ করেনি। তিনিই বলেছেন বঙ্গবন্ধুর পায়ের কাছে তিনি বসা ছিলেন এবং যতক্ষণ না পর্যন্ত বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা এবং হচ্ছে জয় বাংলা স্লোগান না দিয়েছে ততক্ষণ পর্যন্ত তিনি সেখান থেকে ওঠেন।